আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলকে হুঁশিয়ার করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। এরপর জানিয়ে দিব শক্তি প্রয়োগ করে ডনবাস দখলে হুঁশিয়ারি পুতিনের। তারপর জানিয়ে দিব ইসরায়েলকে অন্তর্ভুক্তির প্রতিবাদে আন্তর্জাতিক প্রতিযোগিতা বয়কট 4 দেশের। আরও জানিয়ে দেব সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের প্রত্যয় মোদি পুতিনের। এবং সবশেষ আপডেট, আরও ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের। ইসরায়েলকে হুঁশিয়ার করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল অভিযোগ করেছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 1701-এর স্পষ্ট লঙ্ঘন। বৃহস্পতিবার মারাওনা, মাজাদিল ও বারাশিত এলাকায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মিশনটি। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে ইউনিফিল জানায়, এসব কার্যকলাপ নিরাপত্তা পরিষদ প্রস্তাব 1701-এর স্পষ্ট লঙ্ঘন। আমরা ইসরায়েলি সেনাবাহিনীকে বিদ্যমান লিয়াজো ও সমন্বয় ব্যবস্থাগুলো মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে লেবাননের বিভিন্ন পক্ষকে এমন কোনো উত্তেজনাকর প্রতিক্রিয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়, যা পরিস্থিতি আরও জটিল করতে পারে। 2006 সালে গৃহীত হয় প্রস্তাব 1701। এতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বৈরিতা বন্ধ এবং ব্লু লাইন থেকে লিতানি নদী পর্যন্ত নিরস্ত্রীকৃত অঞ্চল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। গত বছরের অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলকে চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে সেনা সরিয়ে নেওয়ার কথা ছিল, তবে দেশটি 5টি সীমান্ত চৌকিতে সেনা উপস্থিতি বজায় রেখেছে। ইউনিফিল আরও জানায়, গতরাতে টহলের সময় বিন্ত জাব্বাইল এলাকায় 6 ব্যক্তি 3টি মোটর বাইকে করে তাদের একটি গাড়ির কাছে আসে। তাদের মধ্যে একজন গাড়ির পেছনের দিকে 3টি গুলি ছড়ে। এতে কেউ আহত হয়নি। মিশনটি লেবানন কর্তৃপক্ষকে শান্তিরক্ষীদের স্বভাবখা নিশ্চিত করার দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। শক্তি প্রয়োগ করে ডনবাস দখলের হুঁশিয়ারি পুটিনের। ইউক্রেনের ডনবাস অঞ্চল নিয়ে কোনো ধরনের ছাড় দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। বৃহস্পতিবার 4 ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে হুঁশিয়ারি দেন তিনি। পুতিন বলেন, হয় আমরা শক্তি প্রয়োগ করে এই অঞ্চলগুলো স্বাধীন করব অথবা ইউক্রেনের সেনাদের এখান থেকে সরে যেতে হবে। উল্লেখ্য, বর্তমানে ডনবাসের 85% অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগে থেকেই বলে আসছেন তারা তাদের ভূখণ্ড নিয়ে কোনো ছাড় দেবেন না। পুতিন এমন সময় মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রুশ নেতা যুদ্ধ বন্ধ করতে চান। গত মঙ্গলবার রাশিয়ার আলোচকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিনিরা। এছাড়া পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তার ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা আছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যেসব প্রস্তাব দিয়েছে সেগুলোর কিছুতে সম্মত আর কিছুতে রাশিয়ার আপত্তি আছে বলেও জানিয়েছেন পুতিন। তবে কোন পয়েন্টগুলো নিয়ে তাদের আপত্তি আছে সেটি স্পষ্ট করেননি তিনি। সম্প্রতি রাশিয়া যুদ্ধক্ষেত্রে কিছু সফলতা পেয়েছে, এরপরই তাদের অবস্থান আরও শক্তিশালী হয়ে গেছে। গত 23 নভেম্বর যুক্তরাষ্ট্র তাদের প্রথম শান্তি চুক্তির প্রস্তাব দেয়। ওই চুক্তিতে 28টি দফা আছে, যার একটিতে বলা আছে চুক্তি হলে ডনবাসের যেসব অঞ্চল এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে সেগুলো রাশিয়াকে দিয়ে দিতে হবে। এই দফার কঠোর বিরোধিতা করেছে ইউক্রেন এবং ইউরোপের দেশগুলো। তবে গত সপ্তাহে এই চুক্তি কিছু দফায় পরিবর্তন আনতে সমর্থ হয় কিয়েভ। ইসরায়েলকে অন্তর্ভুক্তির প্রতিবাদে আন্তর্জাতিক প্রতিযোগিতা বয়কট 4 দেশের। ইসরায়েলের অংশগ্রহণের সিদ্ধান্ত বহাল রাখায় আগামী ইউরোভিশন গান কন্টেস্ট 2026 বয়কট করার ঘোষণা দিয়েছে 4 দেশ। এগুলো হলো আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া ও স্পেন। বৃহস্পতিবার 4 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন বা ইবিইউ বৃহস্পতিবার জানায়, ইসরায়েলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার বিষয়ে কোনো ভোট অনুষ্ঠিত হবে না। এই সিদ্ধান্তের পরপরই 4 দেশ বয়কটের ঘোষণা দেয়। ইসরায়েলের গাজা যুদ্ধ এবং গত প্রতিযোগিতায় অভিযুক্ত হস্তক্ষেপের কারণে এর অংশগ্রহণের বিরুদ্ধে আন্দোলন চলছে। সমালোচকরা গাজায় ব্যাপক প্রাণহানি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের অন্তর্ভুক্তির বিরোধিতা করছেন। ইবিইউ জানিয়েছে, সদস্য দেশগুলো প্রতিযোগিতার নিরপেক্ষতা রক্ষা এবং আস্থা বাড়ানোর জন্য নতুন সংস্কারের পক্ষে স্পষ্ট সমর্থন দিয়েছে। পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে সেমিফাইনালে বিস্তৃত পেশাগত জুরি পুনর্প্রবর্তন, যাতে কোনো দেশ বা তৃতীয় পক্ষ ভোট প্রভাবিত করতে না পারে। নেদারল্যান্ডসের ডাচ ব্রডকাস্টার অ্যাভ্রোতরস জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে অংশগ্রহণ তাদের প্রতিষ্ঠানের মূল মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা গত বছরের প্রতিযোগিতায় ইসরায়েলের বিরুদ্ধে হস্তক্ষেপ এবং গাজায় গুরুতর সংবাদ মাধ্যম স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ করে আসছে। আয়ারল্যান্ড আইরিশ ব্রডকাস্টার আরটিই জানিয়েছে, গাজায় মারাত্মক প্রাণহানি এবং মানবিক সংকটের কারণে তারা প্রতিযোগিতায় অংশ নেবে না। স্লোভেনিয়া দেশটির ন্যাশনাল ব্রডকাস্টার বলেছে, গাজায় নিহত 20,000 শিশুর পক্ষ থেকে প্রতিবাদ স্বরূপ তারা এই সিদ্ধান্ত নিয়েছে। স্পেনের পাবলিক ব্রডকাস্টার আরটিভি ঘোষণা দিয়েছে যে তারা 2026 সালের ভিয়েনায় 70তম ইউরোভিশনে অংশ নেবে না। প্রতিষ্ঠানটির মহাসচিব আলফোনসো মোরালেস বলেন, গাজায় পরিস্থিতি এবং ইসরায়েলের রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিযোগিতার ব্যবহার ইউরোভিশনকে নিরপেক্ষ ইভেন্ট হিসেবে রাখা কঠিন করে তুলেছে। সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের প্রত্যয় মোদি পুতিনের। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়ে লড়াই করছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাশে নিয়ে এমনটাই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার 5 ডিসেম্বর সকালে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে যৌথ সাংবাদিক সম্মেলনে অংশ নেন মোদি ও পুতিন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রচেষ্টার দৃঢ় সমর্থক রাশিয়া।
চলতি বছরের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর এক প্রতিক্রিয়া জানায় পুতিনের সরকার। হামলার নিন্দা জানিয়ে মস্কো বলেছিল সকল ধরনের সন্ত্রাসবাদ নির্মূলের জন্য ভারতের সাথে সংহতি প্রকাশ করবে। আরও ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দেশের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির ফেডারেল সরকার বৃহস্পতিবার তাকে এ পদে নিয়োগ দিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পাঠানো সারসংক্ষেপ অনুমোদনের পর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাকে এ পদে এই নিয়োগ দেন। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ফিল্ড মার্শাল পদে উন্নীত আসিম মুনির এখন পরবর্তী 5 বছর সেনাবাহিনীর প্রধান COAS হিসেবেও দায়িত্ব পালন করবেন। পাকিস্তানের দাবি অনুযায়ী মে মাসের যুদ্ধে ভারতের বিরুদ্ধে বিজয় অর্জনের পর জেনারেল মুনিরকে ফিল্ড মার্শাল করা হয়। দেশটিতে 60 বছরের বেশি সময় পর প্রথমবারের মতো এমন সম্মাননা অর্জন করেছেন তিনি। নিয়োগের ঠিক আগ মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে সাংবাদিকদের সঙ্গে অনঅফিসিয়াল আলাপে তিনি বলেন সবকিছু ঠিক আছে, উন্নতির দিকেই যাচ্ছে, এখান থেকে পাকিস্তান আরও উচ্চতায় উঠবে। অন্যদিকে প্রেসিডেন্ট জারদারি এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিদ্দুর মেয়াদ আরও 2 বছর বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছেন। তার বর্তমান মেয়াদ শেষ হবে মার্চ 2026-এ। প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতি অনুযায়ী দুজন শীর্ষ সেনা কর্মকর্তাকে সফল মেয়াদ কামনা করে শুভেচ্ছা জানান তিনি। জিও নিউজ জানিয়েছে পাকিস্তান আর্মি, এয়ারফোর্স এবং নেভি অ্যামেন্ডমেন্ট বিল 2025 অনুমোদনের পর দেশটির মানবিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে। এর মধ্যে চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফস কমিটি পদ বাতিল করা হয়েছে। সংশোধিত আইনে আরও বলা হয়েছে ফিল্ড মার্শালের ক্ষমতা নির্ধারণকারী সংবিধানের 243 অনুচ্ছেদ এখনও এই পদে উন্নীত যে কোনো জেনারেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রয়োজনে সরকার ভাইস চিফ বা ডেপুটি চিফকে COS-এর ক্ষমতা প্রয়োগের দায়িত্ব দিতে পারবে। 27তম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে CJCSC পদ বিলুপ্ত হয় এবং জেনারেল অবশাহির শমশাদ মির্জাই ছিলেন এ পদের শেষ কর্মকর্তা।